হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, নাও ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে আমরা বেসিক্যালি কোনো ক্লাস শুরু করব না। আজকে আমরা এএনএম জিএনএম এর প্র্যাকটিস সেট 2 শুরু করব। অলরেডি আমরা প্র্যাকটিস সেট 1 করেছিলাম, যারা দেখোনি আগের ক্লাসটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর যারা তোমাদের বন্ধু আছে, মানে যারা আজকে ক্লাসে নতুন আছো, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বিকজ অফ এই যে প্র্যাকটিস সেট গুলো আসছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং তোমাদের সাথে যারা এএনএম জিএনএম, তোমাদের আরো যারা ফ্রেন্ড আছে বা আদার্স যারা দিচ্ছে, যারা ড্রপার আছে, তাদেরকেও তোমরা এই ক্লাসগুলো শেয়ার করতে পারো, বা এই ক্লাসের লিংক যেটা আছে সেটা তোমরা শেয়ার করতে পারো। ওকে, তো নাও স্টুডেন্ট, আজকে আমরা লেট না করে পুরোটা শুরু করি। তো দেখো, আগের প্র্যাকটিস সেটে আমরা 20টা কোশ্চেন দেখেছিলাম, আজকে আমরা তার পরের 20টা কোশ্চেন দেখবো। ওকে, তো লাইফ সায়েন্সে একদম ফার্স্টেই আমাদের যে কোশ্চেনটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো সেটা হলো 21 নম্বর কোশ্চেন। তো দেখো এখানে কি আছে, মাইক্রোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? তো এখানে পরজীবী আছে, মৃতজীবী আছে, মিথ্যজীবী আছে, আর পতঙ্গভোগ আছে। তো দেখো, মাইক্রোরাইজা যদি তোমাদের নলেজ থেকে থাকে মাইক্রোরাইজা সম্বন্ধে, তাহলে তোমরা প্রত্যেকেই জানো মাইক্রোরাইজা কিন্তু অ্যাকচুয়ালি মিথ্যজীবী, মানে এর মধ্যে সিম্বায়োটিক রিলেশনশিপ দেখা যায়। তো এই কারণে এটাকে আমরা মিথ্যজীবী হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। দেন চলে আসো, সোরাস বা সিনোসোরাস কোন উদ্ভিদে পাওয়া যায়? তো দেখো, সোরাস বা সিনোসোরাস এটা বেসিক্যালি আমাদের ফার্নের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলি, মাইক্রোরাইজা এটা কিন্তু অ্যাকচুয়ালি কোন উদ্ভিদে পাওয়া যায়, এটাও কোশ্চেন আসতে পারে। তো খেয়াল রাখবে, এটা মাইক্রোরাইজা পাইন গাছে দেখা যায়, ঠিক আছে, বা পাইনাসের ক্ষেত্রে এগুলো দেখা যায়। দেন চলে আসো তারপরে আইইউসিএন, যেটা আমরা আগে একটা কোশ্চেন পেয়েছিলাম, আইসিবিএন, এখানে আছে আইইউসিএন। তো তোমাদের বলেছিলাম এই ধরনের যে ফুল ফর্ম আছে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে এনএম জিএনএম এর ক্ষেত্রে, তো সেই জন্য এগুলো খুব ভালো করে খেয়াল রাখবে। এছাড়া যারা বিএসসি নার্সিং দেবে তাদের জন্য কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো এই কারণে তোমরা আইইউসিএন এটা খেয়াল রাখবে। আইইউসিএন কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কি করে, এখানে এটা একটা সংস্থা, ঠিক আছে, একটা কোম্পানি বলতে পারো। তো এরা কি করে, সারা পৃথিবীতে যত নেচার মানে নেচারের যত জীব আছে, সেটা উদ্ভিদ প্রাণী বোধ, এদেরকে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে, যারা বিশেষ করে অবলুপ্ত হওয়ার পথে বা যারা বিলুপ্ত হয়ে যেতে পারে, তাদেরকে কি করে সংরক্ষণ করা যেতে পারে সেটা নিয়ে এরা মানে বিভিন্ন রকম মানে রিসার্চ করে বলো, বা সেগুলোকে সংরক্ষণ করার যে পদ্ধতি সেগুলোকে অবলম্বন করে, ঠিক আছে। এইটা এবার দেখো, এটা কত সালে স্থাপিত হয়েছিল? এটা 1948 সালের 5ই অক্টোবর স্থাপিত হয়েছিল। ওকে, দেন চলে আসো 24-এ, ই কলি কোন প্রকৃতির ব্যাকটেরিয়া? তো ই কলি সাধারণত এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, দেন চলে আসো নিচের কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া? অবায়ুজীবী মানে কি? অ্যারোবিক ব্যাকটেরিয়া। ওকে, তো কোনটা অবায়ুজীবী বা অ্যারোবিক? তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটা একটা অবায়ুজীবী বা অ্যারোবিক ব্যাকটেরিয়া। মস হলো একটি, হাইড্রোফাইট, লিথোফাইট, মেসোফাইট আর ক্রায়োফাইট। তো এখানে দেখো ফাইট প্রত্যেকটা আছে, ফাইটা বা ফাইট আছে, তো এইগুলোর মানে বুঝতে হবে। হাইড্রো মানে জল, আমরা পেয়েছিলাম, তো হাইড্রো মানে জল, তো জলের সাথে রিলেটেড। তো এটা অবশ্যই একদম জলের সাথে রিলেটেড নয়, এটা জলের আশেপাশে থাকে, বাট জলের সাথে পুরোপুরি রিলেটেড নয়। ওকে, মেসোফাইটটা আগে আমরা এক কাজ করি, লিথোফাইটে চলে আসি। লিথোফাইট মানে পাথরের উপর যারা জন্মায় তাদেরকে লিথোফাইট বলা হয়। তারপর আসছে মেসোফাইট, যারা খুব গরম নয় খুব ঠান্ডা নয় এরকম ওয়েদারে জন্মায়, তাদেরকে বলা হয়। তো এখানে দেখো, মস হাইড্রোফাইট আমরা বললে ভুল হবে, এটা আমরা বলবো লিথোফাইট, কারণ মস সাধারণত পাহাড়ি অঞ্চলে বা পাথর যেসব জায়গায় আছে সেই রকম জায়গাতে জন্মাতেই প্রেফার করে, ঠিক আছে। এটা জলের আশেপাশে বা ঝর্ণার আশেপাশে যেখানে পাথর আছে, কারণ সাধারণত বুঝতেই পারছো ঝর্ণা কোথায় হবে, পাহাড়ি অঞ্চলেই হবে, তাই না? তো সেক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে যেসব ঝর্ণা আছে তার আশেপাশে যে পাথর আছে তার উপরেই সাধারণত এই সকল মস জন্মায়। তো এটা বলতে পারো লিথোফাইট এটা। ওকে, দেন চলে আসো 27 নম্বর, গ্লাইকোজেন নিচে কোন প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য? তো গ্লাইকোজেন আমাদের ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। তারপরে চলে আসো হিমোসিল। হিমোসিল কি? দেখো, এখানে হিমোসিল আর হিমোলিভ দুটো কিন্তু ইম্পর্টেন্ট। হিমোসিল আমাদের গহ্বরকে হিমোসিল, কারণ সিল কথা থাকা মানেই বুঝতে হবে এটা গহ্বর রিলেটেড। আর যদি এটা লিম্ফ থাকতো তাহলে বুঝতে হতো এটা একটা তরল বা কোনো একটা মানে তরল বা লিকুইড কে বোঝাতো। তো এখানে সিল আছে মানে গহ্বর। তো এখানে দেখতেই পাচ্ছ একদম লাস্টে আমাদের আছে রক্তপূর্ণ গহ্বর। তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর, যে হিমোসিল কি? এটা রক্তপূর্ণ গহ্বরকে বলা হয় হিমোসিল। দেন চলে আসো 29 নম্বর, ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? তো এটা রাইনো ভাইরাস ক্ষুদ্রতম। ওকে, আরো অনেকগুলো আছে, একটু চোখটা বুলিয়ে রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে অন্য যদি অপশনের সাথে এরকম মেলানো থাকে তোমরা তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এই ধরনের এমসিকিউ তো অবশ্যই খেয়াল রাখবে, চারটে অপশনই যেন তোমার কাছে ক্লিয়ার থাকে। ওকে, দেন চলে আসো 30 নম্বর, কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য নোটোকর্ড, নার্ভ কর্ড, স্পাইনাল কর্ড, কোনোটি নয়। তো কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য যেটা, সেটা হলো আমাদের নোটোকর্ড। নোটোকর্ড কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য। দেন চলে আসো, ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা? বহু ফ্ল্যাজেলা যুক্ত শুক্রাণু, নগ্ন বীজ, দানাযুক্ত বীজ এবং ফলের ভিতরের বীজ। দেখো, ব্যক্তবীজী মানে কি? আমরা যারা 9-এ পড়েছি তারা অলরেডি জানি এটা ব্যক্তবীজী, বা 11-12-এ যারা পড়েছো। তো এখানে দেখো, ব্যক্তবীজী তাদেরকেই বলা হয় যাদের বীজ উন্মুক্ত থাকে, ঠিক আছে। যাদের বীজ উন্মুক্ত থাকে তাদেরকে আমরা ব্যক্তবীজী বলি। তাহলে এখানে দেখো, এখানে নগ্ন বীজ আছে মানে কি? এটা উন্মুক্ত বীজ, তাহলে এখানে অপশন বি আমাদের সঠিক উত্তর।
তারপরে চলে আসো ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি। ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি এটা হচ্ছে গ্যামেটোফাইট প্রকৃতি। তারপরে চলে আসি আমরা 33 বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম। এটা হবে এটা হচ্ছে আমাদের অপশন এ, পেটেরোপাস জাইগ্যান্টিয়াস। এটা হচ্ছে আমাদের বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে, অপশন এ। দেন চলে আসছে 34 নম্বর, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়। এটা অলরেডি তোমরা অনেকবার পেয়েছো, 9 10 এও পেয়েছো, 11 12 এও পেয়েছো। তো এখানে আমাদের লিনিয়াসকে বা ক্যারোলাস লিনিয়াসকে পুরো নামটাও মনে রাখতে পারো, ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, ঠিক আছে। এর সাথে সাথে আরো একটা মনে রাখবে, ক্যারোলাস লিনিয়াসকে কিন্তু দ্বিপদ নামকরণেরও জনক বলা হয়। তারপরে চলে আসো 35 ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, এটা খেয়াল রাখবে। অনেকেই কি করো, অনুবীক্ষণ যন্ত্র দেখেই ভাবা হয়তো এটা কাচের বা ফাইবারের তৈরি, কিন্তু না, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বলেছে। এখানে যে লেন্স সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় প্রকৃতি, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় প্রকৃতি। দেন চলে আসো 36 কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণ সমন্বিত, মানে এমব্রায়ো প্রথম হচ্ছে পাওয়া গিয়েছিল কোন উদ্ভিদের মধ্যে। তো এটা হবে অপশন বি, ব্রায়োফাইট। এর মধ্যে প্রথম ভ্রূণ পাওয়া গিয়েছিল বা বলতে পারো এমব্রায়ো পাওয়া গিয়েছিল বা তৈরি হয়েছিল। শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হলো, শৈবালের প্রধান অঙ্গজ দেহ। শৈবালের প্রধান অঙ্গজ দেহ বেসিক্যালি এখানে কি হবে, শৈবাল বলেছে, তো শৈবালের ক্ষেত্রে প্রধান যে অঙ্গজ দেহ সেটা হচ্ছে লিঙ্গধর, ঠিক আছে, লিঙ্গ ধারণ করে। তারপরে চলে আসছে 38 হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক। তো হাইফা সাধারণত ছত্রাকের ক্ষেত্রে দেখা যায়, তো হাইফা হচ্ছে আমাদের ছত্রাকের গঠনগত একক। তারপরে চলে আসে আমরা 39 নম্বর কোয়েশ্চেন, পেনিসিলিয়াম কোন প্রকার উদ্ভিদ থেকে পাওয়া যায়। তো পেনিসিলিয়াম এখানে আমাদের ছত্রাক থেকে পাওয়া যায়, কারণ ছত্রাক একটা আছে যেটাকে পেনিসিলিয়াম নোটেটাম বলা হয়, সেখান থেকে পেনিসিলিন পাওয়া যায়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত ড্যাশ প্রকারের, মানে কোন প্রকারের। তো এখানে ব্যক্তবীজী বলেছে, যদি এটা গুপ্তবীজী বলতো তাহলে 3N হতো, কিন্তু ব্যক্তবীজী বলেছে, তো এটা হচ্ছে N প্রকৃতির। এটা অবশ্যই খেয়াল রাখবে যে ব্যক্তবীজী উদ্ভিদের শস্য N প্রকৃতির, ঠিক আছে। তো স্টুডেন্ট, আই হোপ প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম ডাউট নেই। যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করছো। নাও স্টুডেন্ট, আজকে ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাস।